গ্রন্থ দরবেশ দরবার প্রথম খণ্ড পূর্বপাঠের পরবর্তী অংশ। ঠিক কবে নাগাদ কিরণচন্দ্র স্বাধীনভাবে রোজগার করার সংকল্প নিয়ে বাড়ি ছাড়লেন তা জানার কোনো জো নেই। ব্রজেশ্বরী বাগদেবী দরবেশজির মুখে শুনে লিখেছেন যে গোসাইজির দেহত্যাগের পর কিরণচন্দ্র প্রথমে 3 বছর জমিদারি দেখাশোনা করেন এবং পরের 10 বছর ব্যবসায় করেন। দরবেশজি যে 1318 সালের 18ই বৈশাখ পর্যন্ত বরিশালে ব্যবসায়ের কাজে জড়িত ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গোসাইজির দেহত্যাগ 1306 সালের 22শে জ্যৈষ্ঠ। এই 2 তারিখের ব্যবধান 12 বছরের 1 মাস কম। কাজেই ব্রজেশ্বরীর প্রদত্ত হিসাবে গড়মিল ধরা পড়ে। দরবেশ দর্শনের 13/31 নম্বর পত্রাংশে দরবেশজি লিখেছেন, আমার 22 বছর বয়সে গোসাই দেহ রক্ষা করেন। তাঁহারই হুকুমে 12 বৎসর পর্যন্ত বৈষয়িক কার্যে লিপ্ত থাকিতে হয়। যখন বিষয় হইতে মুক্তি পাইলাম তখন এই সাধন কি তাহা বুঝিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গেলাম। এ থেকে সময়ের হিসাবটা যেমন ঠিকঠাক পাওয়া যায় তেমনি অন্য 2টি তথ্য নিশ্চিতভাবে জানা যায়। প্রথমটি হলো জমিদারি হোক বা ব্যবসায়ী হোক, কিরণচন্দ্র উভয় ব্যাপারেই গোসাইজির হুকুমে প্রবৃত্ত ও পরিচালিত হয়েছেন। দ্বিতীয়ত, বৈষয়িক কাজ থেকে অব্যাহতি পাওয়ার পরে তিনি গোসাইয়ের সাধনের স্বরূপ বুঝবার জন্য পুরো দমে ও ঐকান্তিকভাবে লেগে গেছিলেন। অর্থাৎ প্রতি শ্বাস প্রশ্বাসে নাম রপ্ত হওয়ার দুর্লভ অবস্থা এই সাধনের জগতে একটি প্রাথমিক বা প্রাসঙ্গিক অবস্থা মাত্র। সাধনের রহস্য বুঝবার জন্য এ অবস্থা আয়ত্তের পরেও যথেষ্ট প্রচেষ্টা ও উদ্যমের প্রয়োজন থাকে। মন্দির মাসিক পত্রে দরবেশজি যে জীবন কাহিনী ধারাবাহিক প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় যে তিনি বরিশালে 7 বছরের কিছু বেশি বা কম সময় ছিলেন। বরিশাল ত্যাগের তারিখ ধরে হিসাব করলে বুঝতে হয় 1310 সালের শেষের দিকে বরিশাল এসে পৌঁছেছিলেন। তার আগে তিনি অন্তত কয়েক মাস পাঁচচর ও পালংয়ে ছিলেন। এ থেকে অনুমান করতে হয় যে কিরণচন্দ্র 1309 সালের শেষাশেষি কিংবা 1310 সালের প্রথম দিকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। ব্যবসায় করার মতলব হলেই তো আর করা যায় না। মূলধন লাগে, আর লাগে অভিজ্ঞতা। এ সম্বন্ধে দরবেশজি উত্তর জীবনে দরবেশ দর্শনের 18/67 নম্বর পত্রাংশে লিখেছেন, অর্থাগমের সুব্যবস্থার জন্য ব্যবসায় করাই সর্বোৎকৃষ্ট উপায়। অর্থ না হইলে একেবারেই ব্যবসা হয় না এমন নয়। কতগুলি চলতি ভালো জিনিসের এজেন্সি লইয়া যদি ঘুরিয়া বেড়াও ও প্রাণপণে পরিশ্রম করো তবে এই মাস্টারই অপেক্ষা বোধ হয় বেশি রোজগার হয়। আবার 10/69 নম্বর পত্রাংশে বলেছেন, নিজে অক্লান্ত পরিশ্রম করিলে এবং সততা থাকিলে সব ব্যবসায়ী সফল কাম হওয়া যায়। অবশ্য ব্যবসায় জানা থাকা চাই। বলা বাহুল্য, কিরণচন্দ্র এর আগে কোনো ব্যবসায় হাতে কলমে কোনোই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পাননি। তিনি শখ করে ফটোগ্রাফি শিখেছিলেন। কাশীর মঠে কিরণচন্দ্রের প্রায় কৈশোর বয়স থেকে জীবনের বিভিন্ন সময়ে তোলা তাঁর নিজের এবং তাঁর একান্নবর্তী পরিবারের প্রায় সব পরিজনদের ছায়াচিত্র দেখলে সন্দেহ থাকে না যে ফটোগ্রাফির দিকে তাঁর একটা বিশেষ ঝোঁক ছিল। রোজগারের ধান্দায় বেরোবার শুরুতে কিরণচন্দ্র তাঁর শখের বিদ্যাকে অর্থকরী বিদ্যায় পরিবর্তিত করে নিতে চাইলেন। নিজেই ফটোগ্রাফার হয়ে ব্যবসায় নামলেন, অ্যামেচার প্রফেশনাল হলেন।
মূলধনের প্রয়োজনীয় টাকাটা কিরণচন্দ্র সংসার থেকে নিলেন না। 700 টাকা কর্য করলেন তিনি। বম্বে থেকে ফটোগ্রাফির মাল মশলা আনালেন। তখনকার দিনে পূর্ববঙ্গের গ্রামেগঞ্জে ফটোগ্রাফির খুব চলন ছিল না অনুমান করা যায়। ফটোগ্রাফারকে নিজের ছবি ডেভেলপ করা ও ছাপানোর কাজ জানতে হতো। কিরণচন্দ্র ইতিমধ্যেই এসব কাজে হাত পাকিয়েছিলেন, বুঝতে কষ্ট হয় না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আগ্রহ করে ফটো তোলাবার লোকও খুব কম ছিল তখন। কাজে কিরণচন্দ্র যে ব্যবসায়ে নিজে কর্মক্ষেত্রে নামলেন, তার ক্ষেত্র তখন মোটেই প্রস্তুত ও প্রশস্ত ছিল না। পাঁচচর ও পরে পালংয়ে তিনি রোজগারের ব্যাপারে মোটেই সুবিধা করতে পারেননি বলে মনে হয়। না হলে স্বভাবতই তিনি এক জায়গা থেকে কিছুদিন পরেই অন্যত্র যেতেন না। তার ব্যবসায়ের ধরন ছিল অর্ডার পেয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে ফটো তুলে আনা ও ছবি তৈরি করে দেওয়া। এ কাজে ঝঞ্ঝাট অনেক, পরিশ্রমও যথেষ্ট, অথচ অর্থাগম অনিশ্চিত। কিরণচন্দ্র এ সময়ে বেশ অর্থকষ্টে ছিলেন বলেই মনে হয়। স্বাধীনভাবে রোজগার করতে বেরিয়ে বাড়ি থেকে খরচের টাকা নেবেন না, এ তো বোঝাই যায়। কাজেই খাওয়া দাওয়ায় কৃচ্ছ সাধন করতে হতো তাকে। সব সময় শুদ্ধাচারে প্রস্তুত খাদ্য জোগাড় করাও অসম্ভব ছিল। কিন্তু সব জেনে শুনেই তো তিনি সংকল্প করে এ পথে পা দিয়েছেন। কাজে এ সমস্ত অসুবিধা সত্ত্বেও তিনি খুব বিচলিত হয়েছিলেন বলে মনে করা যায় না। পালং বসেও যখন উপার্জনের তেমন সুবিধে হলো না, তখন কিরণচন্দ্র বরিশালে চলে এলেন। বরিশাল তাঁর পূর্ব পরিচিত শহর এবং বরিশালের উপর তাঁর একটা প্রাণের টানও ছিল। শহর বলেই এখানে ফটোগ্রাফের ব্যবসায়ের পরিসরও অনেক বেশি ছিল। অল্পের মধ্যেই কিরণচন্দ্র এখানে ব্যবসায়ের অনুকূল আবহাওয়া খুঁজে পেলেন। ফটোগ্রাফি নিয়ে শুরু করলেও ধীরে ধীরে তিনি অন্যান্য কারবারে হাত লাগালেন। বরিশালে কিরণচন্দ্রের কারবারের নাম হলো চ্যাটার্জি ব্রাদার্স। ফটো তোলা, এনলার্জমেন্ট, ছবি বাঁধাই, এসব ছিল একদিকের কাজ। অন্যদিকে তিনি ঘড়ি এবং চশমার ব্যবসা শুরু করে যথেষ্ট লাভ করতে থাকেন। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বরিশাল অঞ্চলের চিফ এজেন্সি কিরণচন্দ্র গ্রহণ করেন। ফটোগ্রাফির দোকানে বিভিন্ন রকমের মানুষের হরদম যাতায়াত ঘটে। এই সুযোগে ইন্স্যুরেন্স পলিসি বিক্রিরও যে মস্ত সুবিধা, সেটা কিরণচন্দ্র বেশ ভালোই বুঝেছিলেন। ইন্স্যুরেন্স এজেন্সির একটা বড় সুবিধা যে এই ব্যবসায়ে মূলধন হিসাবে অর্থ লাগে না। এই জন্যই দরবেশজি ইন্স্যুরেন্সের কাজ করতে অনেক সময় উপদেশ দিতেন। দরবেশ দর্শনের 18/35 নম্বর পত্রাংশে এরকমের উল্লেখ রয়েছে। কিরণচন্দ্র নিজে কত নিপুণভাবে জীবন বীমার এজেন্টের কাজ করেছেন তার পরিচয় পাওয়া যায় দরবেশ দর্শনের 18/10 নম্বর পত্রাংশে। তিনি লিখেছেন, আমি যখন ন্যাশনালের চিফ এজেন্ট ছিলাম, তখন আমার এজেন্টদের কাজের সুবিধার জন্য তৎকালের প্রধান প্রধান লাইফ অফিসের সঙ্গে কম্পেয়ার করিয়া একটা রেট টেবল প্রস্তুত করিয়াছিলাম। উহাতে ন্যাশনালের রেটস যে অন্যান্য কোম্পানি অপেক্ষা কত কম তাহা দেখাইয়াছিলাম। আশ্চর্য এই, গতকল্য তাকের পুরাতন কাগজপত্র ঝাড়িবার সময় হঠাৎ ইহার একখানি কাগজ বাহির হইয়া পড়িল। ইহা তখনই মনে হইল তোমার জন্য, এই সঙ্গে পাঠাইলাম। ইহা দ্বারা তোমার কিছুটা সাহায্য হইবে। দরবেশজি 1318 সালে ব্যবসায় ইস্তফা দেন, আর পূর্বোক্ত চিঠিখানা 1340 সালের লেখা। আস্তে আস্তে চ্যাটার্জি ব্রাদার্স বরিশালের সফল ব্যবসায় প্রতিষ্ঠান রূপে দাঁড়িয়ে গেল। কিরণচন্দ্রের সততা ও পরিশ্রম তাঁর প্রথম দিকের মূলধনের অপ্রাচুর্যের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে যেতে পারল। তাঁর ব্যবসায়িক সততার একটি উদাহরণ তাঁর শিষ্য বরদাদেব উল্লেখ করেছেন।
জগজীবন গোসাইজি তাঁর দেহরক্ষার আগে যখন অসুস্থ হয়ে পড়েন, তখন কিরণচন্দ্রকে বেশ কিছুদিনের জন্য বরিশাল ছেড়ে জগজীবনজির কাছে যেতে হয়। তাঁর অনুপস্থিতিতে তাঁর দোকান থেকে খেলো ও সস্তা দামের মাল ব্যবহার করে গ্রাহকদের ফটো তৈরি করে দেওয়া হয় এবং স্বভাবতই লাভের অঙ্ক তাতে বেশ বাড়ে। দোকানের সুনামের জন্যও কেউ এ সম্বন্ধে কোনো প্রশ্ন করার দরকার মনে করেনি। বেশি লাভের হিসাব দেখেও কিরণচন্দ্র মোটেই খুশি হলেন না। দোকানের তালিকা থেকে ওই প্রতারিত গ্রাহকদের ঠিকানা জোগাড় করে তিনি তাদের চিঠি দিয়ে আনালেন। আগের দেয়া ফটো ফেরত নিয়ে উপযুক্ত উপকরণ দিয়ে নতুন করে তাদের ফটো আবার করে দিলেন। কিরণচন্দ্র সততার মান বজায় রাখতেই এমন করলেন বটে, কিন্তু এতে তার কারবারের সুনাম যে আরও বেশি ছড়িয়ে পড়ল সে বিষয়ে সন্দেহ নেই। ব্যবসায়ের পরিধি ক্রমশ এমন বেড়ে গেল যে অনেক কর্মচারী নিয়োগ করতে হলো কিরণচন্দ্রকে। যখন তিনি কারবার ছেড়ে দেন তখন তার কর্মচারীর সংখ্যাই ছিল 60 জন। কারবার থেকে অর্থাগম বেশ হতে লাগলো। শেষের দিকে মাসে প্রায় 1000 খানেক টাকা লাভ হিসেবে আয় হতো কিরণচন্দ্রের। সে আমলে ওই পরিমাণ আয়ের ব্যবসায়ীকে ধনী বলা যেত। বরিশালে কাজ কারবার একটু জমে উঠতেই কিরণচন্দ্র বাসা ভাড়া করেছিলেন। স্ত্রী সরোজবালাকে কাছে নিয়ে এসে পরিপূর্ণ ঘর সংসার পাতলেন কিরণচন্দ্র। রান্নার জন্য আলাদা বামুন রাখলেন, চাকর বাকর তো ছিলই। এছাড়া আরও একদল পোষ্য ছিল, ময়না, টিয়া, কাকাতুয়া, খরগোশ, গিনিপিগ, কুকুর ইত্যাদি। তখন তিনি সফল কারবারি, আবার রীতিমতন সংসারী, পরিজন পোষ্যবেষ্টিত সংসারী। বরিশাল শহরে যথেষ্ট প্রতিষ্ঠা অর্জন করলেন কিরণচন্দ্র। অর্থ, মান, সম্ভ্রম, প্রতিপত্তি কোনো কিছুরই যেন ঘাটতি ছিল না। এই আপাত বিষয়ী জীবনের অন্য দিকটা অর্থাৎ সাধন ভজনের দিকটা তখন কেমন ছিল জানতে কৌতূহল হওয়া স্বাভাবিক। বরিশালে কিরণচন্দ্রের অনেক গুরু ভাই ছিলেন। তাঁদের মধ্যে অশ্বিনী দত্ত, মনোরঞ্জন গুহ ঠাকুরতা এবং গোঁড়াচাঁদ শীল তো সর্বজন পরিচিত ছিলেন। এদের সঙ্গে এবং অন্যান্য গুরুভাইদের সঙ্গে তাঁর সদালাপ ও কীর্তনাদির যে মহা সুযোগ ছিল এ কথা অনুমান করতে মোটেই কষ্ট হয় না। তাঁর দৈনন্দিন সাধনের সম্বন্ধেও এই রকম অনুমান করে নিতে হয়। তবে তাঁর বরিশাল বাসের আগেই তিনি প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নাম করায় অভ্যস্ত হয়েছিলেন, কাজেই খুব কঠোর সাধনের প্রয়োজন হয়তো তখন আর ছিল না। আর ব্যবসায়ের খাতিরে এ বিষয়ে অবকাশের স্বল্পতা ছিল, এটা বেশ বোঝা যায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাইজি, জয় দরবেশ, প্রণাম।